আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নাও টাকাগুলো রাখো। তিথি নাও। থাক, লাগবে না। আবির ভাই, আমি জানি তোমার টাকাগুলো দরকার, তোমার কাছে টাকা পয়সা নেই, আর আজই আমি কোচিং সেন্টারে টাকাগুলো পেয়েছি। নাও তো। মাঝে মাঝে তোর কাছ থেকে এইভাবে টাকা পয়সা নেই, আমার খুব খারাপ লাগে। যখন তোমার অনেক টাকা হবে তখন ফেরত দিয়ে দিও। আমার কখনো টাকা পয়সা হবে না, তোর টাকাগুলো ফেরত দেওয়া হবে না। না দিলে ক্ষতি নেই, তুমি টাকা নিলে আমারই লাভ। কি লাভ? সে তুমি বুঝবে না। আবির, চা খেয়ে যাবে কিন্তু। যাই, তোর কাছে এলে খালা খুব রাগ করে। ওই যে চা খাওয়ার কথা বলে চলে যাওয়ার নোটিশ দিল। তুমি এখানটায় বসো তো, লক্ষ্মী ছেলের মতো বসো। না রে, আজ যাই, কাজ আছে। থ্যাংক ইউ। আসলে জানিস, তোর কাছে টাকা চাইতে এসেছিলাম, লজ্জায় বলতে পারছিলাম না, তুই বাঁচিয়ে দিবি। কি পাথর? পাথর? পাথর আলাদিনের সারাক, যা তুই খুঁজদাছিলি সব মুশকিল তোর আসান। নে নে। কিন্তু আমাকে দিচ্ছেন কেন এই পাথর? আমাকে কেন দিচ্ছেন? তোর আমার পছন্দ হয়েছে, তুই শুধু ঠকিস, বাইরে মিঠা মিঠা কথা বলে, ভেতরে ক্ষতি করে, তুই টেরও পাস না। নে ধর ধর। কিন্তু বিশ্বাস রাখিস, অবিশ্বাস করলে ফল পাবি না। তোর সব হবে, বাড়ি গাড়ি যশ খ্যাতি সব হবে। বড় মূল্যবান পাথর, যত্ন করে রাখবি, কেউ চাইলেও দিবি না। আমি আজমির থেকে আনছি,
আবার আজমির চইলা যাব। একটা একটা লাল গেরুয়া কিনতে হবে। দে, গেরুয়ার দামটা দিয়ে দে। কত? দে, যা মন চায় দে। নাও ভাই। তোর তোর সব হবে। তুই আবার আমারে খুঁজবি, এই ঢাকা শহরে পাগলের মতো খুঁজবি। যা যা যা, কিনা কিনা না। বিশ্বাস করিস, অবিশ্বাস করলে ফল পাবি না। তোর সব হবে। ঠিক আছে, নিয়ে যাও। আমাকে ফাইনাল প্রিন্টটা আবার দেখে নিও। হ্যাঁ দেখো, আমি কবিতা লেখা আর পত্রিকার রিপোর্ট লেখা এক কথা নয়। আর তাছাড়া ওই পত্রিকার রিপোর্ট লিখলে তুমি আর কবিতা লিখতে পারবে না। আপাতত আমি আর কবিতা লিখতে চাই না হুদা ভাই। চাকরিটা আমার ভীষণ দরকার। তাই বলছিলাম, কি মুশকিল বলো তো, আমাদের পত্রিকায় রিপোর্টার যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি আছে। আর তাছাড়া তোমাকে অন্য কোথাও যে ঢুকিয়ে দেব তাও সম্ভব নয়। তুমি যোগাযোগ রেখো। প্লিজ হুদা ভাই, একটু দেখবেন। আর পারছি না। ঠিক আছে ঠিক আছে, বললাম তো দেখবো। হ্যাঁ, আজ তাহলে তুমি আসো, আমার আবার একটু লেখালেখি কাজ আছে। যোগাযোগ রেখো, কেমন? আসসালামু আলাইকুম। আবির, আয় ওঠ, গাড়িতে ওঠ। উঠবো মানে? আরে ওঠ না, কোনো ঝামেলা আছে? না। তাহলে ওঠ, আমার অফিসটা দেখবি। কই আয়। বস। ঝর্ণার কথা মনে আছে তোর? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ঝর্ণা তোকে ভীষণ ভালোবাসতো। আর জানিস, আমিও মনে মনে ঝর্ণাকে ভালোবাসতাম। জানতাম। কিন্তু ঝর্ণা ঝর্ণা আমাকে একদম সহ্য করতে পারতো না। কেন এবার পারবে? আমি বড় লোকের ছেলে, এটাই ছিল আমার একমাত্র পরিচয়। তুই এখনো ঝর্ণাকে ভুলতে পারিসনি? ঝর্ণাকে ভুলতে পেরেছি, ভুলিনি ওর উপেক্ষাকে। আমি যে তখন তোকে কি ভীষণ ঈর্ষা করতাম আবির। তুই ছিলি ক্লাসের ফার্স্ট বয়, ছিলি ভালো তার্কিক, এবং ওই মেয়েটার ভালোবাসা তুই পেয়েছিলি। কিন্তু আজ আমি একেবারে নিঃস্ব। আমার কোনো পরিচয় নেই। লেখাপড়ায়ও বেশি দূর এগোতে পারলাম না। অনেক কষ্টে 2 বছর আগে বিএ পাশ করেছি। এখনো পথে পথে ঘুরছি, চাকরি পাচ্ছি না। ছোটখাটো ব্যবসা করতে কেউ মার খেয়েছি। এখন তাহলে তুই কিছুই করছিস না? না। লেখালেখি, কবিতা লিখিস না? না, তাও লিখছি না। আসলে পারছি না। অভাব আর কষ্টের সঙ্গে যুদ্ধ করছি। বেঁচে তো থাকতে হবে। আমার এখন খ্যাতি নয়, টাকা চাই। আর আমি চাই খ্যাতি। না চাইলেও টাকা হেঁটে হেঁটে আমার কাছে আসে। কিন্তু ঝর্ণা সে উপেক্ষা আমি আজও ভুলতে পারিনি। আমিও তোর মতো ভালোবাসা জয় করতে চাই। তুই আমাকে খ্যাতি এনে দিবি। আমি আমি তোকে খ্যাতি এনে দেব? কি বলছিস আবোল তাবোল? আবোল তাবোল নয়। তোর দরকার টাকা, আমি তোকে টাকা দেব। অনেক অনেক টাকা। আর আমার দরকার খ্যাতি।
তুই তোর লেখাগুলো আমাকে দিয়ে দিবি। মানে? মানে খুব সহজ, তোর কবিতাগুলো ছাপা হবে আমার নামে, পত্রিকায় প্রকাশ পাবে সেগুলো, বই বেরোবে, আমি পুরস্কার পাবো, সম্বর্ধনা হবে আমার, আর তুই পাবি টাকা, অনেক টাকা, তোর কোনো অভাব থাকবে না। আজিম থাম, আমি নিজেকে বিক্রি করতে পারবো না। আজ আমি চলি। যা, তবে ভেবে দেখিস, ভেবে আমাকে জানাস। আমার অনেক টাকা দরকার, অনেক। কবিতা তোমায় দিলেম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী কত্তময়। মা, ও মা, মা। কি রে, এখন চাচাচ্ছিস কেন? মনে হচ্ছে এবার রাজ্য জয় করে ফিরলি। হ্যাঁ মা, রাজ্য জয় করে ফিরেছি, তোমার জন্য আনলাম। উমা, শাড়ি? টাকা পেলে কোথায়? হ্যাঁ, একটা চাকরি পেয়ে গেলাম মা। চাকরি পেলি? কবে পেলি চাকরি? আজকেই পেলাম মা, একটা গার্মেন্টসে ওই হিসেব নিকেশের কাজ। তো চাকরি পেয়ে টাকা পেয়ে গেলি? পরিচিত মালিক চেয়ে আনলাম। চাকরি পেলেই ভালো, খুব ভয় হয় বাবা। টাকার জন্য কতজনে কত কিছু করে, কোনোদিন যেন বিপথে যাস না। ইস মা, শাড়িটা এনে যেন অন্যায় করে ফেলেছি, কখনো তোমাকে কিছু দেইনি, তাই আনলাম। আমি খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। এবার একটা বিয়ে কর। বিয়ে করলেই মুশকিল মা, বউ এসে শাশুড়ির সঙ্গে ঝগড়া শুরু করে দেবে। করুক। তা হ্যাঁ রে, তোর সেই পাথরটা কই? পাথরটা যত্ন করে রাখিস। চলো মা, আমরা ভেতরে গিয়ে বসি। চলো। আবির ভাই কি দেখছি না? দেখবে কি করে, ও তো অফিসে। অফিসে মানে? সে কি, ও যে চাকরি পেয়েছে তুমি জানো না? কই না তো। আবির তোমাদের বাসায় আজকাল যায় না? অনেক দিন হলো যায় না, ভাবলাম বুঝি শরীর খারাপ করেছে, তাই নিজে দেখতে ছুটে এসেছো। কিন্তু কেমন ছেলে বলো তো, চাকরি পেয়েছে অথচ তোমাদের এখনো জানায়নি। কোথায় চাকরি পেয়েছে? ওর হাব ভাব বুঝি না রে মা। প্রায় 20-25 দিন হলো, হঠাৎ একদিন এসে বললো চাকরি পেয়েছি। আমার জন্য একটা শাড়িও নিয়ে এলো। কি জানি একটা গার্মেন্টস এর নাম বললো, ভুলেও গেছি। কিন্তু ছেলেটার কাণ্ড দেখো তো, চাকরি পেয়েছে অথচ তোমাদের জানায়নি। আজ যাই খালা? বললেই হলো, কতদিন পরে এলে, ভাত খেয়ে তারপর যাবে কেমন? অন্যদিন খাবো খালা, কোচিং সেন্টারে ক্লাস নিতে হবে। যাই। আচ্ছা খালা, আবির ভাইকে কিছু বলার দরকার নেই। আচ্ছা, তোর কাণ্ডজ্ঞান কবে হবে বলতো? কেন, কাণ্ডজ্ঞানের অভাব আছে নাকি? আজ তিথি এসেছিল। ও,
প্রায় 1 মাস হয়ে গেল চাকরি পেয়েছিস, অথচ এখনো ওদের জানাসনি। হ্যাঁ মা, ভুল হয়ে গেছে। তিথি মনে হয় রাগ করেছে। ও বড় ভালো মেয়ে, বেতন পেলেই একবার যাস ওদের বাড়িতে, দেখা করে আসিস, কেমন? যাব মা, যাব। তুই আমাকে ভুলে যা তিথি, একদম ভুলে যা। তোর আবির মরে গেছে, যে আবিরকে তুই ভালোবাসতিস, যে আবির কবিতা লিখতো, সে তার সমস্ত কবিতা খেয়ে নিজেকে বিক্রি করে দিয়েছে। তোর ভালোবাসা পাবার আমি যোগ্য নই। তোর সামনে কিভাবে দাঁড়াই বল? হ্যাঁ বলুন, কি আপনার কথা? কথা আর কি, আপনার সঙ্গ ভালো লাগে তাই এখানে ডেকে এনেছি। আজিমের সঙ্গেও তো আপনাকে বিভিন্ন জায়গায় দেখেছি, তারপরও আমার পেছনে লেগেছেন কেন? সে জবাব আমি দিতে পারবো না বিষয়ে। হ্যাঁ ঠিকই বলেছেন, এভাবে এখানে ডেকে আনাটা আপনাকে ঠিক হয়নি, আমি বুঝতে পেরেছি। বুঝেছেনই যখন, আর কখনো এভাবে ডাকবেন না। ঠিক আছে, আর ডাকবো না। আমি আজিম নই। জানি, জানি বলি আপনাকে ভালো লাগে, আপনার সঙ্গ পেতে চাই, কিন্তু বিশ্বাস করুন আজিমের কাছে আমি যাই না। আমি যাই, শুনবি, আমি যাই ওর টাকার কাছে। একসময় টাকার জন্য না খেয়ে দেখেছি, বাড়ি ভাড়া দিতে পারিনি। এখন আমার কোনো অভাব নেই, এখন আমার অনেক টাকা, ভালো আছে, ভালো থাকার নিপুণ অভিনয় করে যাচ্ছি মাত্র। কিন্তু বিশ্বাস করুন ভেতর ভেতর আমি ভারী নিঃসঙ্গ, একা। আপনাকে আমার ভালো লাগে তাই ঠিক আছে, আমি আর কখনো আপনাকে ডাকবো না। আমাকে বিশ্বাস করবেন না, আমিও নষ্ট হয়ে গেছি, আর কখনো আমাকে ডাকবেন না। ঠিক আছে, আর কখনো ডাকবো না। না না, ডাকবেন, অবশ্যই ডাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসুন। আমার বাসাটা কাছেই, তাই নিজেই চলে এলাম। খুব ভালো করেছেন, বসুন। কেমন আছেন? এই এসে ভালোই করেছেন। আপনারা সম্পাদক, গুণী মানুষ, লেখক, কবি, বুদ্ধিজীবী তো আপনারাই তৈরি করেন। কি যে বলেন, আপনাকে আপনাকে একটা সারপ্রাইজ দিতে এলাম। সারপ্রাইজ? এই নিন, এটা কিন্তু আগামীকালের পত্রিকা। আগামীকালের পত্রিকা আজ? সাময়িকী আগের দিনই ছাপা হয়ে যায়। তা দেখুন, আপনার কবিতাটা এই সংখ্যাতেই ছাপিয়ে দিয়েছি। বাহ, আপনি তো সাহেব করিতকর্মা মানুষ। এই 2 দিন আগে জমা দিলাম, আজই ছাপিয়ে দিলেন।
তা বলুন কি খাবেন? আপাতত চা খান, পরে। আপনার কবিতাটা কিন্তু অসাধারণ, নামটাও কি অসাধারণ, আচা ভুয়া পাখির গান। বাহ বাহ বাবা, কি চমৎকার! আচা ভুয়া পাখির গান, এটা কোনো কবিতার নাম হলো? কবিতা লেখা কি এতই সহজ? এটা সাধনার জিনিস, সাধনা করে যাও, বুঝলে? ভবিষ্যতে ছাপতে পারবো, এখন ছাপতে পারবো। আবির দাঁড়িয়েছিস কেন? বস। আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলুন তো? শহরটা তো ছোট, কোথাও না কোথাও দেখে থাকবেন। তো আজিম সাহেব, ওটি তাহলে আজ। আর শুনুন, আরো এক গুচ্ছ কবিতা পাঠিয়ে দেবেন। আর হ্যাঁ হ্যাঁ, চলে আসবেন, অফিসেই চলে আসবেন। জি জি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। কে, জবা? না, তিথি। খুব হতাশ হলে? না না, হতাশ হব কেন? তা জবাটা কে? একটা দুমড়ানো মোচড়ানো ফুল, যাকে ছিঁড়ে কাটাকুটি করে বিজ্ঞানের ছাত্ররা গবেষণা করে। তা তুমি বুঝি আজকাল বিজ্ঞানের ছাত্র হয়ে গেছো? না, আমিও এক পিষ্ট জবা। বাহ, জবায় জবায় তাহলে বেশ ভালোই মিলেছে। তিথি, থাকে সব কথা। তুমি কোত্থেকে? বাসা থেকে। তোমার সময় নষ্ট করছি না তো? কি যে বলো না তুমি। মিছে বললাম? আজ প্রায় 3 মাস হয়ে গেল। শুনেছি তুমি চাকরি পেয়েছো, ভালোই আছো। তা সম্পর্ক না রাখতে চাও, ভালো কথা। আত্মীয় হিসেবে তো খোঁজ খবর নিতে পারো। তিথি, আমাকে ভুলে যাও, মন থেকে একেবারে মুছে ফেল। স্যার, কার্ডটার ছাপানো সব শেষ, আপনাকে আমরা চিফ গেস্ট বানিয়েছি। কটা যেন অনুষ্ঠান? 5টায় স্যার। আমরা লোক পাঠিয়ে দেবো, যেতে কোনো অসুবিধা হবে না। মানে স্যার, বলছিলাম কি, না মানে স্যার, ডোনেশনের টাকাটা স্যার। হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টসকে বলে দিয়েছি, আপনাদের জন্য চেক রেডি থাকবে। 10,000 টাকা চলবে তো? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আপনার মেহেরবানি। তা আসি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই দেখ না, কি বিপদে ফেলে দিল লোকগুলো। আমাকে বানিয়েছে চিফ গেস্ট, জীবনে কোথাও ভাষণ দেয়নি। কেন, ভালো তো, দুর্দান্ত একটা বক্তৃতা দিয়ে আসবি। ভাই সব, আমাদের শিল্প সাহিত্যকে মানুষের ঘরে ঘরে। আমি বলতে টলতে পারবো না। তুই একটা ভাষণ লিখে দিবি, বেশ বড় সড়ো, আমি দেখে দেখে পড়বো। অনুষ্ঠানটা কিন্তু কাল। ঠিক আছে, দেব। আর শোন, কটা প্রেমের কবিতা দরকার। তুই যে কিসব কবিতা লিখিস, শুধুই নীতি কথা। এবার কটা প্রেমের কবিতা দে। দেব। হ্যালো, কে? তিথি? তিথি? আমি জবা। ও, কি ব্যাপার? এমনি হঠাৎ আপনাকে মনে পড়লো। কোত্থেকে? এক বন্ধুর বাসা থেকে। বন্ধু? বন্ধু? কেমন বন্ধু? প্লিজ আবি সাহেব, এমন ভাবে বলবেন না। যখনই আর পারি না, একেবারে ভেঙে পড়ি, তখন একটু বাঁচার আশা আপনাকে ফোন করি, আপনাকে ডাকি। কেন, আমি কি মৃত সঞ্জীবনী সুরা?
অন্তত আমার কাছে। কিন্তু আমি তো আপনাকে ঘৃণা করে। ঠিক ঘৃণা করি না, আবার ভালোবাসি না। জানি, তবু আপনার সঙ্গ আমার দরকার। আমার এই অন্ধকার জীবনে একমাত্র আপনি একটু আশার আলো। শুধু আপনি আমার দিকে কখনো লোভী চোখ মেলে তাকাননি। কিন্তু প্রশ্রয় দিলে আমি জানি ওসব আপনি পারবেন না। থাক, এবার আসল কথাটা বলে ফেলি। নেক্সট ফ্রাইডেতে আপনি কি করছেন? কি আর, আলসের দৌড় ওই ঘর। চলুন না নেক্সট ফ্রাইডেতে লং ড্রাইভে যাই, দূরে কোথাও, এ শহর ছাড়িয়ে দূরে কোনো গ্রামে, নীল আকাশের নিচে। যাবেন? ওরে বাবা, কবি হয়ে যাব যে, আজিম মাহমুদের মতো। না বিষয় ঠাট্টা নয়। তাহলে কথা ফাইনাল হয়ে গেল, নেক্সট ফ্রাইডেতে আপনি আমার গেস্ট। ওকে? আমি আজকাল আর প্রেমের কবিতা লিখতে পারি না তিথি। আমি ঠিক আগের মতোই তোকে ভালোবাসি, বিশ্বাস কর। ঠিক আগের মতোই তোর কথা ভেবে আমি কাঁদি, হাসি। তোর কাছ থেকে কেন দূরে সরে আছি? আমি যে নষ্ট হয়ে গেছি তিথি, বলতো এই নষ্ট সত্তা নিয়ে তোর পাশে কিভাবে দাঁড়াই? দুধটু খেয়ে নে বাবা। কিরে, কিছু হয়েছে? না মা, কিছু হয়নি। ও হ্যাঁ, তোর পাথরটা আছে তো? আছে আছে। যত্ন করে রাখিস বাবা, হারাসনি, কেমন? না না, আপনি ভয় পাবেন না। আমি আপনাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই আপনাকে পেতে চাইব না, অন্তত এই জীবনে তো নয়। আচ্ছা, তিথি কি? আশ্চর্য, তিথির কথা জানলেন কিভাবে? জেনেছি একভাবে। না না, কে বললো আপনাকে? আপনি বলেছেন। ওই যে সেদিন ফোন ধরতেই ভাবলেন তিথির ফোন। ও আচ্ছা। সেদিন আপনার মুখে তিথি ডাক শুনে কি মনে হলো জানেন? আপনি ওকে খুব ভালোবাসেন। হ্যাঁ, খুব ভালোবাসি তিথিকে, তিথিও। তাই আমি আজকাল ওকে এড়িয়ে চলি। কেন? কারণ আমি ওকে ঠকাতে চাই না। আমি তো নষ্ট হয়ে গেছি। আপনি নষ্ট? কোথায়? কে বলেছে? কি যে বলেন না উল্টো পাল্টা, মাথা নেই মন্ডুলে। ওসব আপনি বুঝবেন না। আপনি যেমন আজিমের টাকার কাছে নিজেকে বলি দিয়েছেন, আমিও। এসব কথা থাক, চলুন চলুন আমরা ফিরে যাই।
হুম। অনন্তকালের আমি তো মিথ্যে, সব মিথ্যে। কাল না সারা রাত ঘুম আসেনি, তোর কথা ভেবেছি। বিশ্বাসঘাতক, বেঈমান। সারা জীবন আমি তোর পাশে থাকবো। চাকরি পেয়ে, নতুন মেয়ে পেয়ে সব ভুলে গেছে। আমার সব কবিতার নায়িকা তুই, তোকে ভেবেই লিখি সব কবিতা। তখন চাঁদ জেগেছিল শুধু, ও আমার রমণী, তখন অনেক রাত। জানি না তুমি জেগেছিলে কিনা, নাকি নিশ্চেতন ছিলে। ফাইনাল প্রুফটা কিন্তু আপনাকে দেখে দিতে হবে আজিম সাহেব। কি বলছেন? আমি কিভাবে দেখব? আপনার প্রথম কাব্যগ্রন্থ বেরোচ্ছে, টাকা পয়সা কম খরচ করছেন না। শেষে বানান টানান ভুল হবে, দোষ হবে আমার। তাই নিজে একবার দেখে দিলে হতো না? আহা, আমার কি এত সময় আছে নাকি? এই যে আবির, তোকে তো বলাই হয়নি, আমার একটা কবিতার বই বেরোচ্ছে, ইনিই প্রকাশক। এখন এসে জোর করছেন ফাইনাল প্রুফটা নাকি আমাকেই দেখে দিতে হবে। কি বিপদ বলতো? প্রুফটা একটু তুই দেখে দিস কেমন? উনি দেখে দিবেন, আপনি নিজে দেখে দিলে হতো না? না না, ও দেখে দিলেই হবে। কবিতার প্রুফ বলে কথা, কবিরা নিজে দেখাই ভালো। তা উনি কবিতার মধ্যে বোঝেন তো? না না, বোঝেন বোঝেন, আপনি কোনো চিন্তা করবেন না তো। আচ্ছা ঠিক আছে। যখন তুমি অন্যমনা, এটা তো আবির ভাইয়ের কবিতার নাম। কবি আজিম মাহমুদ। আজিম মাহমুদটাকে আবির ভাই, তা কি করে হয়? হ্যালো। আচ্ছা, আপনার পৃষ্ঠায় আজ যে কবিতাটা ছাপা হয়েছে, যখন তুমি অন্যমনা, কবিতাটা কার লেখা? কি মুশকিল, কবির নাম তো লেখাই আছে। আচ্ছা, আমি কি ওনার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, হ্যাঁ আপনি লিখে নিন। ধন্যবাদ। এটা তো দেখছি আবির ভাইয়ের অফিসের ফোন নাম্বার, কিন্তু আজিম মাহমুদটা কে? আবির ভাই নয় তো? হ্যালো, আমি কবি আজিম মাহমুদকে চাচ্ছি। হ্যাঁ বলছি।
আজ সকালে আপনার একটা কবিতা পড়লাম। আমার সৌভাগ্য। সত্যি কবিতাটা আমার খুব ভালো লেগেছে। সত্যি বলছেন? আর এত ভালো লেগেছে যে কবিকেও দেখতে ইচ্ছে করছে। চলে আসুন না, আজই চলে আসুন। আপনার ঠিকানাটা কিন্তু জানি না। আমার অফিসটা বনানীতে। দেখবেন এটা একটা গার্মেন্টস, রাস্তার পাশেই ফিউচার অ্যাপারেলস। ফিউচার অ্যাপারেলস? কি ব্যাপার, চমকে উঠলেন যে? না না, এমনি। তাহলে চলে আসুন না। কখন আসবেন বলুন, আমি আপনার জন্য অপেক্ষা করব। আশ্চর্য, ব্যাপারটা কি? চা না কফি? একটা হলেই হলো। 2 কাপ কফি প্লিজ। সত্যি আপনার মতো এত বিত্তশালী একজন মানুষ এত সুন্দর একটা কবিতা লিখেছেন ভেবে অবাক হচ্ছি। আমি অবাক হয়েছি আপনাকে দেখে। এদেশে এমন মেয়েও আছে যে কবিতাকে এমন তীব্রভাবে ভালোবাসে। মেয়েরা তো কবিতা পছন্দই করে না জানি। তা এত সুন্দর কবিতা আপনি লিখলেন কিভাবে? নামটাও কি সুন্দর, যখন তুমি অন্যমনা। কবিতা সাধারণত প্রতি রাতে ঘুমাবার আগে 1-2 করে লিখেই থাকি। এই কবিতাটাও ঘুমাবার আগেই লিখেছিলাম। জানেন, আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু সে ভালোবাসতো আরেকজনকে। আমি সেই অন্তর্যন্ত্রণা থেকে লিখেছি এই কবিতা। আহা, আপনার জীবনটাও প্রেমহীন। আহার বলবেন না। আবির, একটু পরে আয়, আমার পার্সোনাল একজন গেস্ট আছেন। আপনি কিন্তু আসবেন মাঝে মাঝে, আর ফোন তো আছেই। আপনার অনুপ্রেরণা পেলে কি বলবো, আরো আরো ভালো কবিতা লিখতে পারবো। তাহলে তো কি যোগাযোগ ঘন ঘন রাখতেই হয়। ধন্য হয়ে যাব। আজ তাহলে আসি। যাবেন? হ্যাঁ, ভালো কথা। আপনাকে একটা কার্ড দিচ্ছি, আমার প্রথম কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব। অবশ্যই আসবো। তুমি আমার প্রেমের সঙ্গে প্রতারণা করেছ। চাকরি পেয়ে লাটে উঠে গেছো, অতীতকে ভুলে গেছো এক নিমিষেই। গাড়িওয়ালা মহিলার সঙ্গে প্রেম করছো, নিজের কবিতা ছাপিয়ে দিচ্ছ বসের নামে। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। পথ ছাড়ুন। আজিমের কাছে কেন এসেছিলে? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না, ওর কাছে আর কখনো আসবে না। আমাকে আসতেই হবে। আজিম সাহেবকে আমি পছন্দ করি, তার প্রচুর টাকা আছে, সে কবিতাও ভালো লেখে। তিথি, রাগ দেখাবেন না। আপনি রাগ দেখাবার কে? বলুন, বলুন আপনি রাগ দেখাবার কে? আমি কেউ না, কেউ না। আমি এই গ্রন্থটি বাংলা কবিতার একটি অসামান্য সংযোগ। কি উপমা, কি ভাষা, কি বিষয়ে! এই বইয়ের প্রতিটি কবিতায় এত প্রাঞ্জল, এত জীবন্ত, এত গভীর যে কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। কবি দীর্ঘজীবী হোক, এই কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। সুধীমণ্ডলী, এবার বক্তব্য রাখবেন শ্রোতামণ্ডলী। তার আগে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা মঞ্চের দিকে আসছেন ফুল হাতে। তিনি সম্ভবত কবিকে ফুলের তোড়া উপহার দিবেন। প্লিজ আপনার নামটা? কামরুন্নাহার তিথি।
হ্যাঁ, এবার কবিকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাবেন কামরুন নাহার তিথি। সুধী মণ্ডলী, কামরুন নাহার তিথি। সত্যি আপনার কবিতাগুলো দারুণ, অনবদ্য। ধন্যবাদ। প্লিজ অনুষ্ঠান শেষে আমার সঙ্গে কথা বলে যাবেন। জি আচ্ছা। কাল দুপুরে সেরাটনে আসুন না, একসাথে লাঞ্চ করা যাবে। আসবো। প্লিজ আবির, তুমি একটু যাও, আমরা পার্সোনাল কথা বলছি। সরি। কিছু মনে করবেন না, আমাদের দেশের মানুষগুলোর কমন সেন্স এখনো জাগে। তাহলে চলুন আপনাকে পৌঁছে দেই। চলুন। ঝটপট যাচ্ছে, বের কর। কিছু নেই। ঝটপট দে। বড় মূল্যবান পাথর, বড় মূল্যবান। আমি আমি আজমির থেকে আনছি, কেউ চাইলেও দিবি না। টাকা পয়সা কিছু নেই, তবে মহামূল্যবান একটা জিনিস আছে। দে শালা, কথা কম। দে। পাথর, পাথর। হ্যাঁ, রাতারাতি বড় লোক। ভাগ শালা, রাতারাতি বড় লোক। কিরে, খাবি না? খেতে নেই। কদিন থেকে দেখছি তোর মন খারাপ, কি হয়েছে তোর? কিছু না। কিছু না বললেই হলো? চোখের নিচে কালি পড়েছে? কিছু হয়নি মা, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। আমার কি, কদিনই বা বাঁচবো? তোদের কষ্ট দেখলে কষ্ট পাই, তাই। আমার কিছু হয়নি মা, আমি খুব ভালো আছি, খুব। ভালো থাকলে ভালো বাবা। হ্যাঁ হ্যাঁ, তিথি ভুলে যাননি তো? না, ভুলে যাব কেন? আপনার ব্যাপার কি ভোলা যায়? জাস্ট টাইমে আসবেন কিন্তু। আমি আপনার জন্য শেরাটনের লবিতে অপেক্ষা করব। ওকে, বাই। এই যে আবির, তোকে ডেকেছিলাম। বেনামে আমার বইয়ের কয়েকটা রিভিউ লিখে দিতে হবে। পত্রিকাগুলো থেকে চাইছে, দিলেই ছেপে দেবে। দেব। আর শোন, লাঞ্চ আওয়ার থেকে আমি অফিসে থাকছি না, তুই একটু এদিকে নজর রাখিস, কেমন? ঠিক আছে, রাখবো। তুই তাহলে আয়। জাস্ট টাইমে আসবেন কিন্তু। আমি আপনার জন্য শেরাটনের লবিতে অপেক্ষা করব। আমি আপনার জন্য শেরাটনের লবিতে অপেক্ষা করব। আমি আপনার জন্য শেরাটনের লবিতে অপেক্ষা করব। তিথি। ও, আপনি? তা কি মনে করে এতদিন পর? গরিবের ঘরে হাতির পা,
কিন্তু বড্ড অসময়ে এসে পড়েছেন, আমাকে এখন একটু বেরোতে হচ্ছে। তিথি, তুই কোথায় যাবি? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সব ব্যাপারে নাক গলাবেন না। তুই কোথায় যাচ্ছিস আমি জানি। জানেনই যখন তাহলে জিজ্ঞেস করছেন কেন? তোর মুখ থেকে শুনতে চাই। শেরাটনে আজিম সাহেবের কাছে। হলো? তুই যাবি না? যাওয়া না যাওয়া আমার ব্যাপার, আপনি বলার কে? আমাকে যেতেই হবে। পথ ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। তিথি, তুই শোন, একটু বুঝতে চেষ্টা কর। কি শুনবো, কি বুঝবো? চাকরি পেয়েছেন 6-7 মাস আগে, তারপর সব সম্পর্ক শেষ করে ফেলেছেন। আমি আপনার বাসায় গেছি, ফোন করেছি, পাত্তা দেননি। আরেকটা মেয়েকে নিয়ে ঘুরে বেরিয়েছেন, আর ভুলে গেছেন আমাকে। তোর যা ইচ্ছে বল, আজ আমি তোকে সব বলবো। আমি নষ্ট হয়ে গেছি রে তিথি। টাকার জন্য আমি নিজেকে বিক্রি করে দিয়েছি। এই নষ্ট জীবন নিয়ে তোর সামনে দাঁড়াতে কেমন জানি বাঁধলো। মনে হলো তোকে বুঝি ঠকাবো, তাই এতদিন আমি নিজেকে তোর থেকে দূরে সরিয়ে রেখেছিলাম। বেশ তো, ভালোই করেছিলে। আজ আবার তাহলে এলি কেন? তুইও নষ্ট হতে যাচ্ছিস তাই। তোকে সুন্দর রাখার জন্যই তো এতদিন আমি তোর কাছে আসিনি। তুই কেন নষ্ট হবি বল? তুই শেরাটনে যাবি না? বল তিথি, যাবি না? তাহলে তুমিও বলো, তুমিও আর আজিমের কাছে যাবে না? আবার কবিতা লিখবে, আবার আমাকে ভালোবাসবে? আমি জানি তুমি বাঁচার জন্য তোমার কবিতাগুলোকে বিক্রি করেছো। তুমি বলো, আর ওখানে যাবে না? যাব না।